জল, পিপাসায় আমার বুকটা শুকিয়ে আসছে, সারা দেহ যেন অবশ হয়ে আসছে। কে আছো গো হৃদয়বান ব্যক্তি, আমায় একটু জল দিয়ে যাও। খেয়ে নিন। কে তুমি? লোভ দেখাতে এসেছো? 7 দিন এক বিন্দু জল না দিয়ে আজ থালা ভর্তি খাবার নিয়ে এসে আমার সঙ্গে রসিকতা করছো? রসিকতা করতে আমি আসিনি। না, নিয়ে যাও বলছি আমার সামনে থেকে। দয়া করে চেঁচাবেন না, আস্তে কথা বলুন, নইলে বিপদ হবে। হোক, বিপদ হোক। বিশ্বাস করুন, আপনার ভাগ্যকে নিয়ে আমি রসিকতা করতে আসিনি। আমি বহুবার চেষ্টা করেছি আপনার ওখানে খাবার পৌঁছে দিতে, কিন্তু ওদের দৃষ্টি এড়িয়ে আমি আসতে পারিনি। দয়া করে শিগগিরই এগুলো খেয়ে নিন। না, ওতে বিষ মেশানো আছে। বিষ খাইয়ে তোমরা আমায় মেরে ফেলতে চাও। না, আমি বাঁচতে চাই, আমি ফিরে পেতে চাই আমার পুরনো অতীত। তাই ওই বিষ মেশানো খাবার আমার সামনে থেকে নিয়ে যাও। এগুলো খেয়ে নিন বাবা। বাবা? তুমি আমাকে বাবা বলে ডাকলে? হ্যাঁ, মনে করুন আমি আপনার ছেলে কি কখনো বাবার মুখে বিষ তুলে দিতে পারে? আপনি কাঁদছেন? জানো বাবা, ঠিক তোমারই মতো আমার একটা ছেলে ছিল। ওই শয়তান প্রেমাংশু ব্যানার্জি আমারই চোখের সামনে নির্মম ভাবে তাকে খুন করেছে। কি বলছেন আপনি? শুধু তাই নয়, ও আমার স্ত্রীকে বিষ খাইয়ে মেরেছে। আমার একমাত্র মেয়ে, আমার মামনকে যে ওরা কোথায় পাচার করে দিয়েছে, আজও পর্যন্ত তার সংবাদ পাইনি। কেন? আমার বিষয় সম্পত্তি কেড়ে নেবার জন্য যে বেবি ফুড কারখানার মালিক হিসেবে প্রেমাংশু ব্যানার্জি নিজেকে পরিচয় দেয়, সেই কারখানার মালিক ছিলাম আমি, এই সিদ্ধার্থ মল্লিক। আর ওই প্রেমাংশু ব্যানার্জি ছিল আমার কারখানার ম্যানেজার। ওকে আমি আমার ছেলের মতো ভালোবাসতাম। আর সেই ভালোবাসার সুযোগ নিয়ে শয়তানটা আমার পরিবারটাকে একেবারে শেষ করে দিয়েছে। কাঁদবেন না বাবা, কাঁদবেন না। যা হারিয়ে গেছে তা হয়তো আপনি ফিরে পাবেন না, তবে আমার দৃঢ় বিশ্বাস যা বর্তমানে রয়েছে তা আপনি নিশ্চয়ই ফিরে পাবেন। আর দেরি না করে শীঘ্রই এই খাবারগুলো খেয়ে নিন। আমি দূরে পাহারা দিচ্ছি, আমার এই ঘন্টার ধ্বনি শুনলে শীঘ্রই খাবারগুলো আপনি লুকিয়ে ফেলবেন। সাবধান। পেট ভর্তি খাবার, বহুদিন পর আমি পেট ভর্তি করে খাবার খাবো। পেট ভর্তি করে খাবার, গ্লাস ভর্তি জল, যেন তরল অমৃত। ক্ষুধার চেয়ে তৃষ্ণার জ্বালা অনেক বেশি কষ্টের। তাই আগে বরং আমি ওই জলটাই পান করি। কিন্তু জল খেতে খেতে কেউ যদি এসে পড়ে তাহলে তো আমার খাওয়া হবে না। না, তার চেয়ে আমি বরং আগে খাবারটাই খেয়ে। না, আমি কোনো শব্দ শুনতে পাইনি, আমার মনের ভুল। কেউ আসার আগে আমি আগে খাবারটা খেয়ে। 7 দিন না খেয়ে আছি, তুমি আমাকে এই রুটি খেতে দিলে না। রুটি নয় রে পাগলা, তোর খাওয়াও একমাত্র শঙ্কর মাছের। আমার খাবার খেতে না দাও, এই জলটুকু অন্তত পান করতে দাও। জল খাবি, জল খাবি। এই পাগলাটার ঘরে খাবার এলো কোথা থেকে? আমি জানি না বস। কি করছিল তোমরা? আমার আদেশ অমান্য করে কে বা কারা আমার ঘরে খাবার পৌঁছতে গেল তার তদন্তকে আমাকেই করতে হবে। আমার ভুল হয়ে গেছে বস, আর কোনোদিন এরকম হবে না। এই পাগলা, কে তোকে খাবার দিয়ে গেছে? তোমার নিয়তি।
খাবার পৌঁছে দিয়ে গেছে, এখনো বল। না, আমার জীবন চলে গেল, আমি বলবো না। Get out, rascal! সে কি স্যার, কোনো কার না দেখিয়ে ময়দান থেকে আমাকেই আউট করে দেবে? এই পাগলাটাকে কে খাবার পৌঁছে দিয়ে গেছে তুই জানিস ঘন্টা? আগে না স্যার, এই, তোমায় না স্যার খেতে বারণ করেছে? না খেয়ে থাকতে পারো না, খবরদার বলছি। এবার দিলেও খাবে না, না দিলেও খাবে না, মনে থাকবে? থাকবে বাবা, খুব মনে থাকবে। এবার দিলেও খাবো না, না দিলেও খাবো না, দিলেও খাবো না, না দিলেও। তোমার চোখে জল কেন ঘন্টারাম? আগে আমি যে কাঁদছি স্যার, কেন? আগে আপনার যে বিপদ, বিপদ মানে বিপদ, ভয়ঙ্কর বিপদ। ওই যে নতুন ইনকাম ট্যাক্স অফিসার আপনার ট্যাক্স ফাঁকি দেওয়ার কালীবিদ্যা জেনে ফেলেছে, তাই আপনাকে বাস দিতে এখানেই ছুটে আসছে। স্কাউন্ডার অফিসার, তুমি না জেনে বাঘের গুহায় প্রবেশ করে এত সহজে আমি তোমায় বেরিয়ে যেতে দেবো না। তাহলে ইয়েস বস। ওই ইনকাম ট্যাক্স অফিসারকে আমি আমার প্রথম অস্ত্র দিয়ে ঘায়েল করার চেষ্টা করবো, আর তা যদি ব্যর্থ হয় তাহলে তুমি দ্বিতীয় অস্ত্র নিক্ষেপ করবে। যাও, যাও। আবার চলার পথে যে কোথা থেকে কাঁটা গজিয়ে ওঠে আমি কিছুই বুঝতে পারি না। ওরা বুঝি জানে না যে প্রেমাংশরের যে সরসরতা বর্ম দিয়ে ঢাকা, কেউ তো দেহটাকে ক্ষত বিক্ষত করতে পারবে না। ওটা আপনার ভুল ধারণা মিস্টার ব্যানার্জি। আপনি ইনকাম ট্যাক্স অফিসার মিস্টার ঘোষাল। আসেন আসেন আসেন। কি সৌভাগ্য আমার। এখন বলুন আমি আপনার জন্য কি করতে পারি? ধন্যবাদ মিস্টার ব্যানার্জি। আমি একবার আপনার অডিট গুলো চেক আপ করতে চাই। আগের অফিসার চেক আপ করে গেছেন স্যার। আগের অফিসারকে আপনি জাল অডিট পেশ করেছেন, তার প্রমাণ যথাসময়ে কোর্টেই পাবেন। আমি বলছিলাম কি স্যার, আপনার কোনো কথা আমি শুনতে রাজি নাই মিস্টার ব্যানার্জি। দীর্ঘ 2 বছর আপনি ট্যাক্স ফাঁকি দিয়ে বিজনেস করে এসেছেন। নোটিশ দেওয়া সত্ত্বেও আপনি কোনো অডিট সাবমিট করেননি, তাই আপনাকে আমি শেষবারের মতো সাবধান করে দিয়ে গেলাম। 24 ঘন্টার মধ্যে অডিট সাবমিট না করলে আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব। জাস্ট 2 মিনিট মিস্টার ঘোষাল। বলুন। আমি বলছিলাম কি, যে ট্যাক্সটা আমি সরকারকে দেব না সেটা যদি আমি আপনাকে দিই, আসল না আমরা একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে আমাদের ভবিষ্যৎটাকে আরো সুন্দর করে গড়ে তোলে। আমার ভবিষ্যৎ গড়ার জন্য সরকার মাসে মাসে আমাকে মাইনে দেন। নতুন করে আপনার কাছ থেকে ঘুষ নিয়ে আমার ভবিষ্যৎটাকে আমি কলঙ্কিত করতে চাই না। আপনি কিন্তু ভুল করছেন মিস্টার ঘোষাল। জীবনে অনেক করেছি মিস্টার ব্যানার্জি, এবং তার জন্য আমি গর্বিত, এবং সুযোগ পেলে এমন ভুল আমি আবার করব। চলি, নমস্কার। এই ঝিলিকের যৌবন তরঙ্গে একটু শখ না খেয়ে আপনি চলে যাবেন। কে তুমি? ঝিলিক, আপনাদের মতো পুরুষদের মনে ঝিলিক মেরে প্রেমের জলসা গাওয়াই আমার কাজ। ও ঝিলিক, ঝিলিক, ওনাকে তুমি দারুণ ভাবে খুশি করে দাও। কেমন? এমনকি নাচ গান নিজের খারাপ খাইয়ে ওনাকে দারুণ ভাবে খুশি করে দাও। ননসেন্স প্রেমাংশু ব্যানার্জি, তোমাকে আমি ছাড়বো না দিয়ে। আমিও তোমাকে ছাড়বো না ডার্লিং, সারা রাত আমি তোমাকে এইভাবে বুকে জড়িয়ে ধরে রাখবো। সরে যাও। লজ্জা কি, লজ্জা কি ডার্লিং? তোমরা পুরুষ, মৌমাছির জাত, ফুল এটো হোক আর বাসি হোক, মধু চোষাই তোমাদের কাজ। এসো এসো মধুকর, আমার এই যৌবন ফুলের সঞ্চিত মধু তুমি পান করে যাও। ফুল যদি সত্যিকারের ফুল হয়, সে ফুল দেবতার পুজোয় স্থান পায় নারী। আর যে ফুল দানবের কামনার ফুলদানিতে গন্ধ ছড়ায়, সেটা ফুল নয়, মুঠো মুঠো ভুল। একটু আরো আশায় কাছে তোকে কি বলনা, এই যদি তোম তোম রাখ রাখ
বলো না, বলো বলো, তুমি বলো না। বাবুজি! ছি! তুমি না বাঙালি মেয়ে, তোমার লজ্জা করে না একজন অপরিচিত পুরুষের কাছে নিজেকে নির্লজ্জের মতো বিলিয়ে দিতে? যে বাঙালি মেয়েরা পর পুরুষের স্পর্শকে নিজের সতীত্বের মর্যাদাহানি হিসেবে গণ্য করে, সেই বাঙালি মেয়ে হয়ে তুমি তোমার সতীত্বের মূল্যটুকু বুঝলে না? ছি ছি, ঠিক তোমার নারীত্ব, ঠিক। বাবুজি! একে, আমার চোখে জল, তোমাকে ছেলেকে অন্তরে লুকিয়ে থাকা বিজলিটা আজও কেঁদে কেঁদে মরেছে। আমি ঘুম পড়াতে চাই, আমি বিজলিটাকে ঘুম পড়াতে চাই। মিস্টার ঘোষাল কোথায় ছেলে? চলে গেছে স্যার। চলে গেছে? তুমি তাকে ধরে রাখতে পারলো না? এই তোমার ক্ষমতা। কি করবো স্যার, লোকটা তো আর আপনার মতো চামার নয়। চামার না হলে কি চামড়ার সাথ বোঝে স্যার। ইডিয়েট ঘোষাল, তুমি ফাঁপ কেটে বেরিয়ে গেলেও আমি তোমায় ছাড়বো না। সবার আগে তোমাকেই আমি গুলি করে মারবো। बिजली रानी को झिलिक बनिए साला बिनारसी साहब बहुत प्रॉफिट करिए लीलो और हमें साला सिर्फ 10,000 रुपया में बिक्री करे एकदम बेवकूफ बनिए गेलाम। साला लड़की तो नहीं एकदम एक्सप्रेस मालगाड़ी होचे मालगाड़ी। अरे ओ सर जी, कौन हो भाई? আমি सर जी, আমি ওস্তাদ ছগনলাল। उस्ताद छोगोलाल। সারা এক মাস ঘুমে ঘুমে তোর পত্তাই মেলেনি। তাই আমার বাকি রুপিয়া দে দেখে। रुपया? कौन रुपया भाई? সে কি এরই মধ্যে ভুলে গেলি? 1,000 টাকার কথা কয়ে আমি বিজলিকে তোর কাছে বিক্রি করলাম। আগাম 200 টাকা দিয়ে এখন বলছিস কোন রুপিয়া? ओ सारा एकदम मालूम ना आछे और 800 रुपया बाकी आछे तो ठीक आछे दूसरा दिन ले लो। দুসরা দিন? দুসরা দিন বলে তুই আমাকে অনেকবার ঘুরিয়েছিস সর্দি। এখন আমি তোর কোনো কথা শুনবো না। এই আজ আমার সব টাকা ফিরিয়ে দে। अबे साला बुद्धू काय का सारे रुपया लिया घूम से क्या जा जा बाद में लेना। তুই আমার সঙ্গে কথার খেলাপ করছিস সরজি। টাকা না দিলে আমি বিজলিকে ফিরিয়ে নিব। তোর বিজলি এখন বেনার্জি সাহেবের দিলে ঝিলিকে বানিয়ে নকরি করছে নকরি। হ্যালো স্যারজি। হ্যালো হ্যালো ঝিলিক বেবি আসেন আসেন ঝিলিক বেবি। আরে বিজলি কি সুন্দর লাগছে তোকে, চুলে একেবারে পুরো লোকের বেটি। কি আমি বলিনি তুই খুব সুখে থাকবি? এটা কে স্যারজি আমার সঙ্গে এইভাবে কথা বলছে? আমায় তুই চিনতে পারিস রে বিজলি? আমি তোর ওস্তাদ ছগনলাল। উস্তাদ ছগনলাল। বিজলি Shut up! খালি তখন থেকে অসভ্যের মতো বিজলি বিজলি বলে চিৎকার করছে। হ্যালো স্যারজি, মাই ডার্লিং, আমি দেখ তোমার সঙ্গে গল্প করতে এলাম। তখন থেকে কলে এই লোকটা আমাকে অসভ্যের মতো চিৎকার করে যাচ্ছে। ওকে চলে যেতে বলো না। এই সারা বুদ্ধি ভাগ যা গিয়েছে ভাগ যা। ঠিক আছে আমি চলিয়ে যাচ্ছি, তবে একটা কথা মনে রাখ লাল্লু সাহেব, পরের বার টাকা না দিলে আমি আমার বিজলিকে ফিরিয়ে নিয়ে যাব। শালা বিজলি তোর পয়দা করা মাল আছে না,
যখন যাকে খুশি দিয়ে দিবি, আবার সময় হলে ফিরিয়ে নিবি। आसिन आसिन झिलिक बेबी हमें तुम्हारा साथ एकदम दिल खुल के बात बोल बे आसिन क्यों नहीं झिलिक बेबी आसिन बोसेन ना बोसले हम तुमसे बात करबे कैसे মশা আমার হয়ে গেছে শেঠজি, ও সব বোঝার বুদ্ধি আপনার নেই। ओ अच्छा हम समझे गए छी ओ साला बुड्ढा का सामने तुम एक्टिंग करिए ली तो ठीक है जी আমি একটু বাত বলবে ঝিলিক বলুন বলুন বলুন। আমি ওই বিরাজি সাহেবকে 2 रुपया মাইনা দেই সে খোঁজে আপনার দরকার। আমি বলছিলাম कि झिलिक बेबी कोलकाता में हमारा होटल का बिजनेस আছে इसलिए तुम चाहे तो वहाँ पर आ जाओ इसलिए हम तुम्हारे परमानेंट घर भी दीबी और खाना पीना भी दीबी हमारा होटल के लिए साजे सुबेरे कुछ नाचा गाना करबे और रात में हम तुम्हारा साथ कुछ मौज बनाबे मौज শেঠজি, इसीलिए हम तुम्हारे 500 रुपया महीनाও भी दीबी আমি একটা কথা বলছিলাম শেঠজি, মানে আমার একটা নকরের প্রয়োজন ছিল। क्या बोला শুধু মনের মতো নকর খুঁজে পাচ্ছি না, যদি দয়া করে আপনি। क्या হ্যাঁ, এর জন্য অবশ্য আমি আপনাকে 1000 টাকা করে মাইনে দেব। झिलिक बेबी আপনি আজ থেকেই কাজে লেগে যেতে পারেন। झिलिक बेबी সাবধান লাল্লু সেন। মনে রাখবেন, আমি এখন প্রেমাংশু ব্যানার্জির দাওয়ার ঘোড়া, আমার একটা মাত্র চালে আপনাকে আমি কাত করে দিতে পারি। बहुत अच्छा झिलिक बेबी लेकिन तुम भी याद रखना हम भी एकदम पक्का खिलाड़ी हैं तुमसे हमें ज्यादा खिलाते भी जाने और ज्यादा खिलते भी जाने বাচ্চা শয়তান লাল্লু সেন, তোরা আমাকে দিল্লি থেকে ঝিলিক বানিয়েছিস, ছাড়বো না আমি তোদের কাউকে ছাড়বো না। সাগর যদি মদ হইতো পেট ভরে খাওয়া যাইতো হাতি যদি পাটা হইতো একটা 4 মাস যেত আরে ও কেষ্ট ঠাকুর, আরে না 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 আমি মনে করেছিলাম মালা মানে সাপ এই সেদিনের ব্যবহারের জন্য রাগ করেনি তো? করেছিলাম তো কিন্তু তোমাকে দেখে না সব জল একেবারে রাগ না রে, সব রাগ একেবারে জল হয়ে গেছে। কি সাজে সেজেছ ভাই, ছোট জামা ছোট পেন্টু আমার পা থেকে খালি পর্যন্ত হাঁটু থেকে আবার গলা পর্যন্ত কেষ্ট ঠাকুর কথা বলে ফেললাম মায়েরি জানো এবার না আমি তোর মতো ছোট জামা আর ছোট পেন্টুলুর পরবো। দারুণ মানাবে, একেবারে 20 বছরের যুবকের মতো। তোমার 16 আর আমার 20, তারপর তোমাকে নিয়ে হানিমুনে হিমালয় না মানে হিমালয়ে হানিমুন করতে যাব। একেবারে হিমালয়, সেখানে দুজন দুজনার দিকে আলতো নিয়ে কুচি নিয়ে না মানে বাবা বরফের কুচি নিয়ে আলতো করে
পাল্লা চুরি খেলবো, তারপর মানে লুকোচুরি। তুমি ওই ছাতি বা কদম গাছের আড়ালে লুকিয়ে বলবে আর আমি দূর থেকে বলবো যাই। তারপর আমি বলবো হ্যালো। বলবো কিলো। তারপর দুজনকে ধরে গড়গড় গড়গড় করে গড়াতে গড়াতে একেবারে নিচ থেকে পাহাড় থেকে নিচে নেমে যাব। তুমি একবার নিচে আমি উপরে, আমি উপরে তুমি নিচে, তুমি নিচে আমি উপরে, উপরে নিচে আমি উপরে। ভীষণ মজা হবে তাই না কেষ্ট ঠাকুর? এসো না, এসো না, এখানে অভ্যাস করে গড়াগড়ি না, মানে গড়াগড়ি করে অভ্যাস করে নি। আগে গড়াগড়ি না, আগে জড়াজড়ি। বাবা এসো না মায়ের মা, এসো এসো না বাবা, এসো না। আরে কি করছো কেষ্ট ঠাকুর? ধুতি পরে গড়াগড়ি দিলে ধুতি খুলে যাবে রে। কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি হাসবে, লোকে লজ্জা পাবে না, মানে তুমি লজ্জা পাবে, লোকে হাসবে। তাতে এক কাজ করো, নাচ গানের হানিমুনটা না, মানে হানিমুনের নাচ গানটা না এখানেই সেরে দিই। নাচো নাচো মায়েরি, আর আমি গাই পিরিতি কাঁঠালের আঠা লাগলে তো আর ছাড়ে না। গোলে মালে গোলে মালে পিরিতি করে যা, গোলে মালে পিরিতি করে যা। ও গানে কি নাচ হয় কেষ্ট ঠাকুর? তার চেয়ে বরং আমি কেমন গাইছি আর নাচছি দেখো। আয়া আমার করে দূরে সরে গেলে কেন? ভুল করছো বাবু, আমি বিজলি নই, আমি ঝিলিক। না, তুই আমার বিজলি। দূর থেকে আমি তোর গান শুনে তোরে আমি ঠিক চিনে নিয়েছি,
কাছে আয়, কাছে আয় বিজলি, আমার পেরানটা তুই জুড়াইয়ে দে। আহ! আমি আবার বলছি, আমি বিজলি নই, আমি ঝিলিক। চলে যাও, এখান থেকে চলে যাও বলছি, চলে যাও। কেন রে বিজলি, আমার উপর তোর কিসের এত অভিমান? ওই শয়তানদের কাছ থেকে আমি তোর শরম বাঁচাতে পারিনি বলে এই বঙ্কুর উপর তুই গোসা করেছিস। এ বঙ্কু, বঙ্কু বলে আমি কাউকে চিনি না, জানি না। তোর চোখের চশমাটা খুলে একবার ভালো করে চেয়ে দেখ বিজলি, আমি আমি তো সেই বঙ্কু যার হাতে হাত রেখে একদিন ভালোবাসার শপথ নিয়েছিলি। তোর জন্য কেঁদে কেঁদে সেই বঙ্কুর চোখের জল যে আজ শুকিয়ে গেছে রে বিজলি। বঙ্কু, আয়না, আয়না রে বিজলি, আবার আমরা সেই আগের জীবনে ফিরে যাই। সাপের পিড়ি মাথায় নিয়ে দূর দেশে যে আমি খেলা দেখাবো, আমি আমি ঢোল বাজাবো, তুই সেই পান্নার তালে লেচে লেচে সাপ খেলা দেখাবি। আমরা আমরা খুশি হয়ে অনেক টাকা বকশিস দিবে, সেই টাকা জমিয়ে আমরা আমরা ঘর করবো, বিয়ে করবো। আয় আয় না বিজলি, না, না রে বঙ্কু, না। আজ আর তো আমাকে চুস না রে বঙ্কু, কারণ ওই শয়তানদের কামনায় তোর বিজলি যে আর বলি হয়ে গেছে রে বঙ্কু। আমি আমার বলি হওয়া বিজলিকে ভালোবাসার মন্ত্র দিয়ে নতুন করে পেরান বাঁচাবো রে। পারবি না, পারবি না রে বঙ্কু, পারবি না। কারণ তোর মরা বিজলির অন্তর থেকে জন্ম নিয়েছে এদেশের আধার রাতের মক্ষী রানী মিস ঝিলিক। মুখে তার মনমোহিনী হাসি, চোখে তার বিকৃত কামনার নেশা। তোর লজ্জাহীরা ঝিলিক এখন তার যৌবন ব্যবসার সর্বহারা রাজরানী। তোর মতো ভিখারি দেবতার স্থান আরে নোংরা হৃদয়ে হবে না রে, নোংরা হৃদয়ে হবে না। বিজলি, আমাকে ছবি না বলছি, আমি এখন অনেক টাকার মালিক, রাজছোড়া বাবুদের পেয়ারের ঝিলিক। তাই তোর মতো ভিখারির সাথে কথা বলতে আমার লজ্জা করে, লজ্জা করে। বিজলি নয়, এবার থেকে তুই আমাকে ঝিলিক বলবি, ঝিলিক মেম সাপ। মেম সাপ। বঙ্কু, তুই তুই ঠিক বলেছিস মেম সাপ, তুই ঠিকই বলেছিস। এই বঙ্কুর ভিখারি ভালোবাসার চেয়ে বাবুদের টেকার ভালোবাসা আজ তোর কাছে অনেক অনেক বেশি মূল্যবান। বাবুদের দয়ায় আজ তুই অনেক টেকার মালিক হয়েছিস। এই বঙ্কুর ভিখারি ভালোবাসার কথা মনে রাখলে তোর মনটা যে নোংরা হয়ে যাবে গো মেম সাপ, মনটা যে নোংরা হয়ে যাবে। চলে যা বঙ্কু, তুই চলে যা। পিছু দেখো না, আমি চলে যাই, শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না, তুমি আর দেখো না, পিছু দেখো না, আমি চলে যাই, শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না, তুমি আর দেখো না।
নিবিড় আঁধারে আমি চোখ পেল না, নিবিড় আঁধারে একা নিভাবে আর জেল না, কত আর চেয়ে দেখো না, কিছু দেখো না, আমি চলে যাই, শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না, তুমি আমার যেতো না, তুমি আমার যেতো না, তুমি হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনের মধু মেলা হলো অবসান, তীর বেঁধা পাখিরা গাইবে না গান, ভুলে গেছে জীবনে হাসি হলো দান। তীর বেঁধা পাখিরা গাইবে না গান। দাঁড়াও আলপনা, তোমার সঙ্গে আমার কথা আছে। বলুন। সবার অলক্ষ্যে তুমি এভাবে দাঁড়িয়ে কাঁদো কেন? আমি কাঁদিনি তো। হ্যাঁ তুমি কাঁদো, সবার চোখের আড়ালে তুমি লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলো, আর সেই চোখের জল দেখলে যেন মনে হয় তার জন্য শুধু আমি দায়ী আলপনা, শুধু আমি দায়ী। আমি এখান থেকে চলে যাব ভাস্করদা। না আলপনা, আমাকে এভাবে অপরাধী সাজিয়ে চলে যেও না। আমি জানি তোমার উপর আমি ভীষণ অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো আমি একবার যদি জানতে পারতাম যে দাদা তোমার সঙ্গে আমার ভাস্করদা, জীবনে যে ভুল আমি করেছি তার সংশোধন করতে পারবো কিনা আমি জানি না, তবে এটুকু বলছি তোমার সঙ্গে আমার ভালোবাসার এই অমর্যাদা আমি কখনো করব না। আপনার প্রতি আমার কোনো ভালোবাসা নেই ভাস্করদা। হ্যাঁ আছে, সেই ভালোবাসা বারবার তোমাকে আমার কথা স্মরণ করিয়ে দেয়, সেই ভালোবাসা বারবার তোমার চোখে বেদনার অশ্রু ঝরায়। মিথ্যা কথা। না মিথ্যে নয়, ব্যর্থ জীবনের জ্বালা যখন আমার অন্তর কাঁদে সে কান্না তোমার চোখে অশ্রু ঝরায় কেন আলপনা? ওটা আপনার ভুল ধারণা। নয়, রাতের অন্ধকারে আমি যখন বারান্দায় দাঁড়িয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেলি তখন থামের আড়ালে তুমি কার জন্য অপেক্ষা করে থাকো আলপনা? জানি না, আমি জানি না, জানি না। আজও তুমি আমায় ভালোবাসো আলপনা? না, আমার হাত ছেড়ে দিন। যদি না ছাড়ি? জোর করে ধরে রাখার সাহস যেমন আপনার নেই, তবে জোর করে ছাড়িয়ে নেওয়ার ক্ষমতা আমার নেই ভাস্কর। আলপনা, বাবা চমৎকার চমৎকার! আপনার সময় দেখুন পুরনো প্রেমিক প্রেমিকার গোপন অভিসারের দৃশ্যটা আজ কতই না সুন্দর। শয়তানি, আমার স্বামীর প্রতি তোর এত লোভ কিসে? এই শয়তানি, এত যদি তোর যৌবনের জ্বালা, তাহলে জানা যে তোকে পুষে রেখেছে সেই নীলাম্বর ঘোষালের সঙ্গে তুই। কি? তুমি আমাকে মারবে নাকি? কি বলবো পিউলি, তোমার সৌভাগ্য যে আমি শিক্ষিত ভদ্র সন্তান, নইলে যে মুখ দিয়ে তুমি ওই নোংরা কথাটা উচ্চারণ করেছিলে সেই মুখটা আমি। তুমি যে পুরুষ স্ত্রীর বর্তমানে একটা বাজে নোংরা মেয়েকে নিয়ে ভালোবাসার লোক চুরি করে, তার মুখে ভদ্রতার বড়াই করা সাজে না। ভালোবাসার লুকোচুরি, একথার অর্থ কি মেজে বৌদি? শেখর তুমি এসেছো। এই দেখো না, এই দেখো না, এই শয়তানিটা, এই শয়তানিটা আমার কেমন সর্বনাশ করছে। সর্বনাশ? এ তুই কি বলছিস রে বোন? কাঁদিস নে বোন, আমি থাকতে তোর কোনো সর্বনাশ হতে পারে না। কি হয়েছে সবকিছু খুলে বল 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 বল। বলো মেজে বৌদি, বলো আলপনা তোমার কি ক্ষতি করেছে?
ওই শয়তানি আলপনা তোমার এই মেজদার সঙ্গে গোপন সম্পর্কে লিপ্ত হয়েছে। ছি পিউলি ছি, কত নীচ কত হীন তোমার প্রবৃত্তি। তুমি যে আমার স্ত্রী সে কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তুই যে আমার দাদা সে কথা ভাবতেও আমার লজ্জা করছে রে, লজ্জা। আমি তো দাদা, তোর এই মিথ্যেবাদী বৌদির কথা বিশ্বাস করার আগে তোর এই দাদার কথাটাই শোনা উচিত। নতুন করে কি শোনাবি? তোদের দুজনের অবৈধ প্রেমের কথা আমার অজানা নয়, তাই আমি মেজ বৌদির মতো স্বীকার করছি। তুই তোর আলপনার বিকৃত প্রেমের কামনায় ওই চরিত্রহীন আলপনার সঙ্গে তুই বৌদি, এরা বোধহয় সুস্থ স্বাভাবিক ভাবে আমাকে বাঁচতে দেবে না। এবার হয়তো বিষ খেয়ে আমাকে। ভাস্কর না, ও কথা তুই বলিস না ভাস্কর। কি হয়েছে রে মেজো? আবার তোদের মধ্যে বুঝে ভুল বোঝাবুঝি হয়েছে? নতুন করে তোমাকে আর ফোড়ন কাটতে হবে না। তোমরা স্বামী স্ত্রী যুক্তি করে ওই ভাস্করকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এই শয়তানি আলপনাকে ভাস্করের পেছনে তোমরা লেলিয়ে দিয়েছো। মেজো, আমরা যুক্তি করে ভাস্করকে আলপনার পেছনে লেলিয়ে দিয়েছি, এ কথাটা তুই বলতে পারলি? ভাস্কর, কি হয়েছে তুই আমাকে খুলে বল তো, কি হয়েছে? পিউলি প্রলাপ বকছে বৌদি, পিউলি প্রলাপ বকছে, আর সেই প্রলাপকে সমর্থন করছে এই শেখর আর ওই কৈলাস বাবু। আসল কথাটা আলপনাকে জিজ্ঞাসা করে মেজে বৌদি, তাহলেই প্রমাণ হয়ে যাবে তোরা বকছে কে। কি হয়েছে রে বোন? তোদের মধ্যে কি এমন ঘটনা ঘটেছে? জানি না। বৌদি, আমি কিচ্ছু জানি না, শুধু এইটুকু বলছি, তোমাদের আলপনা কোনো অন্যায় করেনি বৌদি, কোনো অন্যায় করেনি বৌদি। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল, অথচ আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়ে হয়ে আপনি যখন কিছুই বুঝতে পারলেন না তখন আমি বুঝিয়ে বলছি, শুনুন। প্লিজ প্লিজ কৈলাস বাবু, দয়া করে আপনি এখান থেকে চলে যান। যাবে না। বলো দাদা, বলো, তুমি একটু কথাগুলো না ভালো করে গুছিয়ে গুছিয়ে বলো। ভাস্কর বাবু ওই আলপনা নামের মেয়েটির সঙ্গে গোপনে ব্যভিচারে লিপ্ত হয়েছিল। আমার বোন পিউলি সেই দৃশ্যটা নিজের চোখে দেখে ফেলেছে। মিথ্যা কথা! আমার দিদি কখনো এমন অন্যায় করতে পারে না। তোমরা মিথ্যে বলে তাকে এ বাড়ি থেকে তাড়াতে চাইছো। হয় ওই নষ্টা মেয়েটা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, না হয় আমরা এই সংসার থেকে পৃথক হয়ে যাব। যাবে তবু নীলাম্বর গোসাই যাকে মনের মর্যাদা দিয়ে এ বাড়িতে আশ্রয় দিয়েছে, কখনো কোনো অবস্থায় তাকে বাইরে যেতে দেবে না। তা দেবেন কেন? এই দিনের আলোয় ভাই বোনের মধুর সম্পর্ক যাই হোক না কেন, রাতের অন্ধকারে গোপন অভিসারের কথাটা কি ভোলা যায়? ওকে আমি আমার উচ্চ শিক্ষিতা বৌমার মুখরোচক বক্তৃতা শুনে আমার ভীষণ হাততালি দিতে ইচ্ছা করছে, ভীষণ হাততালি দিতে ইচ্ছে। মেজ বৌমা, নিজের চরিত্র দিয়ে কখনো অন্যের চরিত্রের বিচার করতে যেও না। আর তোমাদের এই ভাই বোনের সম্পর্কের মতো আমাদের ভাই বোনের সম্পর্কটা এতটা মধুর নয়। তোমার অনেক অন্যায় কথা আমরা সহ্য করেছি, কিন্তু আর নয়। এবার আমাদের কথা মতো এই আলপনাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। এখন তুই এ কথা বলছিস যে কখনো আমার সামনে দাঁড়িয়ে একটা কথাও বলেনি সেই শেখর, তোমার শিষ্টাচার আর অবাধ্যতা আমাকে বলার সাহস করে দিয়েছে। চিনতে পারছো বড় বউ, চিনতে পারছো? ও আমাদের সেই শেখর যার কান্না থামাবার জন্য আমি ভরা দিঘির মাঝখান থেকে পদ্ম শালুক তুলে এনে ঘুম পাড়িয়েছি। সেই শেখর আজ কত বড় হয়েছে বড় বউ,
কত মানুষের মতো মানুষ হয়েছে, তাই তো ও আমার অবাধ্যতার বিচার করছে। তুমি শান্ত হও কর্তা, তুমি শান্ত হও। ছোটটা না বুঝা হয়তো অন্যায় করে ফেলেছে। কোন অন্যায় আমি প্রশ্রয় দেব না। আজ আমি সবাইকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাবা। যতদিন আলপনার বিয়ে না হয় ততদিন আলপনা এ বাড়িতেই থাকবে। আর আমারও শেষ কথা শুনে নিন নীলাম্বর ঘোষা। আজ এখনই এই মুহূর্তে আমরা এই সংসার থেকে আলাদা হয়ে গেলাম। এই ঘোষাল বাড়ির এক প্রান্তে থাকবে তোমরা, অন্য প্রান্তে থাকবো আমি, মেজ বৌদি আর মেজদা। সকলের সুবিধার্থে এই বাড়ি থেকে আমি দুভাগ করে দিলাম। তুমি আমাদের বাড়ি চলে এসো, আমাদের যেও না মেজদা, চলে যেও না, তাহলে আমরা না খেতে পেয়ে শুকিয়ে মরবো। ওরে না, না রে মেজদা। ঠাকুর, না, তোদের ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না। কখনো না। ভাস্কর আমাদের ভাগে থাকবে, আমাদের ভাগে থাকবে। ও ভাস্কর আমাদের ভাগে থাকবে না। ভাস্কর সুধী ভদ্র মহোদয়গণ, আপনারাই বলুন না এখন আমার কি করা উচিত? যে দাদা বৌদি ছোট থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, তাদের পাশে থাকা আমার কর্তব্য, না যাকে আমি অগ্নি সাক্ষী রেখে সিঁদুর পরিয়ে বরণ করে ঘরে নিয়ে এসেছি তার পাশে থাকা আমার কর্তব্য? আমি বলছি স্ত্রীর পাশে স্বামী থাকাটা একান্ত কর্তব্য। ঠিক ঠিক বলেছেন কৈলাস বাবু। পেউলির সঙ্গে আমার 7 পাকের বাঁধনে বাঁধা 2-4 কলি মন্ত্রের সম্পর্ক, আর দাদার সঙ্গে আমার রক্তের সম্পর্ক। কিন্তু আমার বিবেকের বিচারে সেই 2-4 দিনের 7 পাকের সম্পর্কের চেয়ে জন্ম জন্মান্তরের রক্তের সম্পর্কের মূল্য অনেক অনেক বেশি। আর সেই রক্তের সম্পর্কের টানে আমি আমার দাদা বৌদির কাছে আশ্রয় দিলাম। নেবেই তো ওখানে না থাকলে ওই আলপনার মতো তোমার এই রূপসী বৌদির রূপ যৌবনের ভাগটা তুমি পাবে কেমন করে? এই কথাটা তুই আমাকে বলতে পারলি, যাকে আমি সন্তান স্নেহে মানুষ করেছি, তার সঙ্গে আমি কিনা পুরস্কার আমার স্নেহ মমতার কি দারুণ পুরস্কার। ভগবান তোমাকে শত কোটি নমস্কার। ভগবান যা যা ভাই যা, তুই এখান থেকে চলে যা, আর তোকে আমি আটকে রাখবো না রে ভাস্কর। নীলাম্বর ঘোষালের স্বপ্ন দেখার সাথ শেষ হয়ে গেছে রে। মিথ্যে সম্পর্কের শেকল দিয়ে তোকে আর আমি আটকে রাখবো না ভাই। যা যা, তুই চলে যা, তুই চলে যা।